নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। আমরা এই চতুর্থ স্তম্ভেই বহুবার বলেছি, ভারতবর্ষে কংগ্রেস দলের প্রয়োজনীয়তা কতটা। এই প্রশ্নের চেয়েও ঢের বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কংগ্রেসের মধ্যে বাম, লেফট টু সেন্টার পলিটিক্স, যে রাজনৈতিক ধারণা মোটের ওপরে অসাম্প্রদায়িক, গণতন্ত্র এবং সংবিধানে বিশ্বাসী। সমস্যা হলো কংগ্রেস পিছিয়ে পড়লে দেশ জুড়ে এই রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে তেমন রাজনৈতিক দল নেই। আছে, অনেক দলই আছে যারা বিজেপিকে হারাতে পারে। এই বাংলায় তৃণমূল আছে, তামিলনাড়ুতে ডিএমকে আছে, অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস আছে, তেলেঙ্গানায় তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি আছে, দিল্লি বা পাঞ্জাবে আপ আছে, বিহারে আরজেডি, ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড পার্টি আছে। এই দলগুলোর মধ্যেও অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সংবিধানে আস্থা আছে এমন মানুষও আছেন, নেতা নেত্রী আছেন। কিন্তু দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা এক গভীর দর্শন থেকে জন্ম নেওয়া কংগ্রেসের সঙ্গে তাদের তুলনা চলে না। কংগ্রেসের ব্যাপ্তির সঙ্গেও তুলনা করাই যাবে না। গত লোকসভা নির্বাচনেও 252টা এমন আসন আছে যেখানে কংগ্রেস হয় জিতেছে, না হলে দ্বিতীয় স্থানে আছে। কাজেই দেশের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সংবিধানে আস্থা আছে এমন মানুষজন কংগ্রেসের ক্রমশ পিছু হটতে থাকা, দিশাহীনতা, দলের ভিতরে কোন্দল ইত্যাদি নিয়ে দুঃখ পেয়েছেন, অস্বস্তিতে আছেন। এমন এক অবস্থায় জাতীয় কংগ্রেস বিরাট পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। ভারত জোড়ো যাত্রা। যদি আক্ষরিক অর্থেই দেখতে হয় তাহলে দেশ স্বাধীন হবার পরে এটাই সর্ববৃহৎ পদযাত্রা হতে চলেছে। আজ আলোচনায় সেই পদযাত্রা নিয়ে। তার আগে আসুন এই পদযাত্রার ইতিহাসের দিকে চোখ রাখা যাক। তখন ভারতবর্ষের বড়লাট লর্ড আরউইন 1929 31শে ডিসেম্বরে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব পাশ হয়ে গেছে। স্বরাজ না দিলে আইন অমান্য, সিভিল ডিসওবিডিয়েন্স, তারও প্রস্তাব পাশ হয়ে গেছে। গান্ধীজিকে বলা হয়েছে, আপনিই ঠিক করুন কিভাবে আইন অমান্য করা হবে। গান্ধীজি বললেন, আইন অমান্য হবে সত্যাগ্রহ। আমরা ব্রিটিশদের তৈরি 1882 লবণ আইন অমান্য করে নিজের হাতে নুন তৈরি করব। বাধা দিলে গ্রেফতার বরণ করব। ইংরেজদের প্রতিক্রিয়া পরে জওহরলাল নেহেরু অবাক, বুঝেই উঠতে পারছেন না যে এই লবণ আইন ভঙ্গ করে কি হবে। বল্লভভাই প্যাটেল চাইছেন গান্ধীজি জমির খাজনা বয়কটের ডাক দিন। আর বড়লাট খুশি, যাক বাবা, কেবল ওই লবণ আইন নিয়ে গান্ধী ব্যস্ত থাকলে ভালো। তিনি বললেন, at present the prospect of a salt campaign does not keep me awake at night. আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো। ব্রিটিশ সাহেবদের পত্রিকা দ্য স্টেটসম্যান হাসি চাপতে পারেনি, লিখেছিল, it is difficult not to laugh and we imagine that will be the mood of most thinking Indians. এদিকে গান্ধীজি দেশকে জানতেন, দেশের মানুষকে চিনতেন। তিনি সঠিক জায়গাতেই হাত দিয়েছেন। জমি সবার নেই, জমির খাজনা বহু জায়গাতেই দেশীয় রাজাদের লোকেরাই তোলে। শহরে জমির খাজনা নিয়ে আম আদমির মাথা ব্যথা নেই। কিন্তু নুন,
প্রত্যেকের দরকার। ইংরেজরা লবণ আইন এনে নুন তৈরি বন্ধ করে রিফাইন্ড সল্ট আনছে দেশ থেকে। লাভজনক ব্যবসা। দেশের নুন তার 1/10 দামে মিলবে। গান্ধীজি বললেন, আমরা নুন নিজেরাই তৈরি করব, এটাই আমাদের আইন অমান্য। উনি ডান্ডি পদযাত্রার ঘোষণা করলেন 1930। 12ই মার্চ থেকে 6ই এপ্রিল সবরমতী আশ্রম থেকে ডান্ডি 385 কিলোমিটার পদযাত্রা শুরু হলো। সারা দেশ উত্তাল হয়ে উঠল। ইংরেজরা তখন বুঝতে পেরেছিল নেকেড ফকিরের রাজনৈতিক প্রজ্ঞা। গান্ধী চলছেন, মানুষ জড়ো হচ্ছে পিছনে, মানুষের সমুদ্র। এরপর ব্রিটেন সংসদেও আলোচনা শুরু হলো। ভারতবর্ষের স্বাধীনতার স্বরূপ ঠিক কেমন হতে পারে মাত্র 17 বছর পরে তারা দেশ ছেড়েছিল। এবং মাথায় রাখুন, 1930-এর এই পদযাত্রার 4 বছর পরে মাও সেতুং এর লং মার্চ। 1934-35-এ 6000 মাইলের লং মার্চ। ইতিহাস তৈরি করেছিলেন গান্ধীজি। এর পরেও তার অনেক পদযাত্রা আছে। তার মধ্যে উল্লেখযোগ্য নোয়াখালীর পদযাত্রা। হিন্দু মুসলিম দাঙ্গার পটভূমিতে এক নিরস্ত্র মানুষের কোনো নিরাপত্তা রক্ষী ছাড়াই পদযাত্রা। যে যাত্রাপথে তিনি বলেছিলেন, ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো সন্মতি দে ভগবান। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। কেবল তথ্যের জন্যই জানাই, গান্ধীজি এই 47 জানুয়ারি ফেব্রুয়ারির থেকেই মন দিয়ে বাংলা শিখছিলেন। ইচ্ছে ছিল রবীন্দ্র সাহিত্য বাংলাতেই পড়ার। যেদিন তাকে গুলি করে হত্যা করা হয়, সেদিন সকালেও 30 জানুয়ারি 1948-এ তিনি বাংলা বাক্য রচনার পাঠ নিয়েছিলেন। ইতিহাস মাঝে মধ্যে উল্টো পথে চলে বই কি, কারণ সেই ডান্ডি মার্চের পরে সারা দেশ জুড়ে তোলপাড় করেছিল যে যাত্রা, তা ছিল লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রা। রথে চড়ে সোমনাথ মন্দির থেকে অযোধ্যার রথযাত্রা। কিসের জন্য? ভাত, রুটি, বাসস্থান, চাকরি? না, রাম মন্দিরের জন্য রথযাত্রা। রুট ম্যাপে দক্ষিণ ভারত নেই, কারণ বিজেপি জানতো ওখানে চিড়ে গলবে না। 25 সেপ্টেম্বর 1990 রথযাত্রা শুরু হলো। কবে শেষ হবে জানা নেই। রুট ম্যাপে আছে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বাংলা, বিহার এবং অবশ্যই উত্তরপ্রদেশ। টার্গেট হিন্দি গোবলয়, লক্ষ্য হিন্দু ভোটের মেরুকরণ। স্বাভাবিকভাবেই যাত্রাপথের বিভিন্ন জায়গায় দাঙ্গা হলো। জয়পুর, যোধপুর, আহমেদাবাদ, বরোদা, হায়দ্রাবাদ। দাঙ্গা, আগুন, মৃত্যু, লাশ এবং দেশজোড়া সাম্প্রদায়িক জিগির তুলে রথ ঢুকেছিল আমাদের বাংলাতেও। পুলিশ পাহারা দিয়ে সেই রথ পার করে দেওয়া হয়। রথ যায় সমস্তিপুরে। লালু প্রসাদ যাদব রথ আটকালেন, কিন্তু ততদিনে আডবাণীজি আরএসএস বিজেপির উদ্দেশ্য সফল হয়েই গেছে। ওই রথযাত্রাই ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছে। আজ যে বিজেপি সরকার আমরা দেখছি, তার ভিত্তি সেদিন রচনা হয়েছিল। আজ যিনি আমাদের প্রধানমন্ত্রী, তিনি সেদিন ছিলেন ওই রথের পুরোভাগে। এরপর দুটো পদযাত্রার কথা বলাই যায়, কিন্তু সেগুলো ছিল অন্ধ্রপ্রদেশে। দুটোই
ওই রাজ্য রাজনীতির ছবি বদলে দিয়েছে। পিতা পুত্রের এই পদযাত্রা সত্যি মনে রাখার মতন। আন্ধ্রে তখন তেলেগু দেশম, তারা এনডিএর অন্যতম দল। চন্দ্রবাবু নাইডু তখন একটা নাম, একটা মডেল। আইটি, ট্যুরিজম নিয়ে বিরাট পরিকল্পনা চলছে, হলও দেখেছি আমরা। সেই সময় কংগ্রেসের ওয়াইএসআর রেড্ডি 2003-এ 1,500 কিলোমিটার পদযাত্রা বিরাট সাড়া ফেলেছিল। পরের বছর নির্বাচন, রাজশেখর রেড্ডি মুখ্যমন্ত্রী হলেন। কংগ্রেস 94টা আসন বেশি পেল। মোট আসন 294 এর মধ্যে 185। এরপর 2009 আবার পুনর্নির্বাচিত হলেন। আসন কমলো, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি। সেদিনের সেই পদযাত্রা ছিল রাজ্য রাজনীতির এক মোড়। এরপর রাজশেখর রেড্ডির হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু, কংগ্রেসের অবিমৃষ্যকারিতা, ভুল রাজনীতির ফলে রাজশেখর রেড্ডির ছেলে জগন রেড্ডি ওয়াইএসআর কংগ্রেস তৈরি করল এবং আবার এক বিরাট পদযাত্রা। জগন রেড্ডি 7 নভেম্বর 2017-তে 341 দিন ধরে 3648 কিলোমিটার পথ হেঁটেছে। 2019-এর 11 এপ্রিল নির্বাচন হলো। 175 আসনের অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস পেল 151। পদযাত্রা ফল দিল। ফিরছি আলোচনায় আরো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। সেই পদযাত্রার ইতিহাসে আরেকটা রেকর্ড, জাতীয় কংগ্রেসের ভারত জোড়ো পদযাত্রা আজ থেকে, মানে 7 তারিখে শুরু হলো। কেন রেকর্ড বলছি? কারণ এর আগে কোনো পদযাত্রা উত্তর থেকে দক্ষিণ জুড়ে, কন্যাকুমারিকা থেকে শ্রীনগর পর্যন্ত হয়নি। 150 দিনে পদযাত্রীরা 3570 কিলোমিটার দূরত্ব পার করবেন পায়ে হেঁটে। রাস্তায় কোনো হোটেল বা সরাইখানাতে থাকছেন না পদযাত্রীরা। সঙ্গেই থাকছে বড় বড় কন্টেনার। তার একটাতে থাকবেন রাহুল গান্ধী, অন্যগুলোতে বাকি নেতা এবং কর্মীরা। তারা রাস্তায় রান্না করবেন, তাদের সঙ্গে স্থানীয় মানুষজন যোগ দেবেন। একটা গ্রামের মতো করে সেই কন্টেনারগুলোকে রাখা হবে। মধ্যের জায়গায় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 5 মাস ধরে এই পদযাত্রায় বদলে যাবে আবহাওয়া। তারও সেই মতো ব্যবস্থা করা হয়েছে। পদযাত্রীরা প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা হাঁটবেন। যাঁরা হাঁটছেন তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক হলেন 58 বছরের বৈজেন্দ্র সিং মাহালওয়াত, রাজস্থানের কংগ্রেস নেতা। সবচেয়ে নবীন 25 বছর বয়সী দম্পতি, অরুণাচল প্রদেশের আজম জমলা বেমবাই। পদযাত্রায় থাকবেন কানহাইয়া কুমার, পবন খেরার মতো কংগ্রেসের নেতারা। 30% পদযাত্রী মহিলা। রুট ম্যাপটা দেখুন। কন্যাকুমারী, থিরুবনন্তপুরম, কোচি, নীলাম্বুর, মাইসোর, বেল্লারি, রায়চুর, विकाराबाद, नांदेड़, जलगांव, जामोद, इंदौर, कोटा, दौसा, अलवर, बुलंदशहर, दिल्ली, अंबाला, पठानकोट, जम्मू, श्रीनगर। सामने कर्नाटकेर निर्वाचन। कर्नाटक जेतार दिके ताकिয়েই कर्नाटके 21 दिन থাকবেন পদযাত্রীরা। শুধু তাই নয়, ওই রাজ্যে থাকাকালীন কংগ্রেস দলের সভাপতি নির্বাচনও হবে। সত্যি এত বড় প্রোগ্রাম কংগ্রেস কেন কোন রাজনৈতিক দলই নেয়নি? কেবল দেখার এই পদযাত্রা কতটা প্রভাব ফেলে, রাজনৈতিক ছবি কতটা বদলায়। কেবল কর্ণাটকের নির্বাচনই হবে তা তো নয়, রেজাল্টও বের হবে। কর্ণাটক বিজেপির হাত থেকে চলে গেলে পদযাত্রা নতুন অক্সিজেন পাবে বলাই বাহুল্য। ভারত জোড়ো যাত্রার আগে সামিল হয়েছেন দেশের বিভিন্ন স্তরের
বিভিন্ন ক্ষেত্রের বুদ্ধিজীবীরা, যোগেন্দ্র যাদব, অরুণা রায়ের মতো লোকজন। শুরুটা তো দারুণ। দেশের অসাম্প্রদায়িক, গণতন্ত্রপ্রিয়, সংবিধানে আস্থা রাখা মানুষজন ফিজিক্যালি না হলেও মনে মনে হাঁটবেন। এই পদযাত্রার জন্য শুভেচ্ছা রইল। অমানিসা কাটবে পথে নেমেই। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।